নমস্কার। আজকে আপনাদের কাছে আমাদের যে কনস্ট্রাকশানের কাজগুলো হয় তার জন্য একটা একদম প্রপার রুফ কাস্টিংয়ের ভিডিও নিয়ে এসেছি। কী করে আমরা ছাদ ঢালাই করি, কী করে রড বাঁধি, কী করে তার ঢালাই করা উচিত, কী করবেন না, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। পার্টিকুলার এই যে কাজটা দেখছেন, অলরেডি রড বাঁধা হয়ে গেছে। প্রথমত হচ্ছে কি, একদম খুব সুন্দরভাবে আপনার শাটারিং করা আছে। কিভাবে আপনার ছাদের ভীমগুলো হবে, কিভাবে আপনার ল্যাপিং হবে, কিভাবে আপনার পিলারগুলোর পজিশনিং থাকবে, সমস্ত কিছু দেওয়া আছে। এবার দেখুন, এই যে আমাদের যে জালিটা করা আছে তার নিচে দেখে নিন প্লাস্টিক, সাদা প্লাস্টিক বেছানো আছে। একটু পুজো পাঠ করে নিচ্ছে ছাদ ঢালাইয়ের আগে লোকজন, যারা বাড়ির লোকজন আছেন। আর ভিতর দিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় কোথায় ফ্যানের পয়েন্টগুলো হবে, কোন জায়গা দিয়ে তারগুলো যাবে, ফ্যান সুইচ পয়েন্ট বা সুইচগুলো বা বোর্ডের যে তারগুলো কোন জায়গা দিয়ে নামবে, কোন জায়গা দিয়ে বিভিন্ন রুমের সাথে কানেক্টিভিটি হবে। দেখুন তারটা কিন্তু খুব সুন্দরভাবে ইলেকট্রিক্যাল যে পাইপগুলো বসিয়ে দিয়েছে। আর এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের আস্তে আস্তে যখন ছাদ কমপ্লিট হয়ে যাবে, ভিতরের সমস্ত জিনিস খোলার পর যখন ইলেকট্রিক ওয়্যারিং হবে, এর মধ্যে দিয়ে কিন্তু তারগুলো যাবে। অতএব এখানে কিন্তু ইলেকট্রিক্যাল পয়েন্ট, ফ্যানের পয়েন্ট বা ফ্যান যেখানে হ্যাঙ্গিং করবে সেই রুফ হ্যাঙ্গিং যে নবগুলো, সমস্ত কিছু কিন্তু লাগানো রয়েছে। এবার আসি যে রুফ কাস্টিংয়ের ক্ষেত্রে কি প্রসেসগুলো অবলম্বন করা হয়। প্রথমত দেখবেন যে রুফ কাস্টিংয়ের ক্ষেত্রে যেটা লাগবে হচ্ছে ডিজাইন এবং পরিকল্পনা, অনুমোদিত নকশা অনুসারে কিন্তু কাজ করতে হবে। যেভাবে আপনাকে আপনার ইঞ্জিনিয়ার নকশা দেবে সেইভাবে কাজ করতে হবে। এবং ছাদের ঢালটা থাকবে, ধরুন মিডিল পোর্শনটা একটু উঁচু থাকবে, সেখান থেকে ধরুন 1 ইঞ্চি ঢালে আপনার ছাদটা থাকবে, তাহলে মিডিলের পোর্শনটা উঁচু থাকবে এবং ছাদের ঢাল, এবং সেইভাবেই কিন্তু শাটারিংটাও আপনাকে সেট করতে হবে। এবং উপকরণগুলোর ক্ষেত্রে কী কী লাগবে, ভালো মানের সিমেন্ট, মোটা দানার বালি, যেটা আমরা কিন্তু এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বার্নপুলের বালিটাকে সাধারণত ইউজ করি কাস্টিংয়ের ক্ষেত্রে। খোয়া পাথর, 5-8 পাথর সাধারণত, এবং যে জলটা ইউজ করবেন সেই জলটা যাতে পরিষ্কার জল হয়। আর যে বারগুলো ইউজ করছেন এক্ষেত্রে যেমন সেইলের বার ইউজ আছে, টাটার রড ইউজ আছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে বারটা ইউজ করবেন সেটা কিন্তু একদম প্রপার হয়। ফ্রেমওয়ার্ক মানে যেটার উপর বেস করে ছাদটা থাকবে, শাটারিং, সেই জিনিসটা এখানে দেওয়া হয়েছে। শক্ত এবং সমতলভাবে শাটারিং করতে হবে, যাতে কোনো ফাঁক দিয়ে যে আপনার মশলা মানে বালি, তারপর খোয়া এবং সিমেন্টের যে মিশ্রণটা তৈরি হয় সেটা যাতে বেরিয়ে না যায়, এই জন্য তলায় কিন্তু আমরা একটা প্লাস্টিক দিয়ে তার উপরে কিন্তু রড বসানো হয়েছে। এরপরে কি ক্যারিং ব্যবস্থা, ছাদটা কি করতে হবে যখন একদম কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু চারদিক দিয়ে ঘেরা দিয়ে ওখানে অন্তত 14 থেকে 21 দিন আপনাকে জল দিয়ে রাখতে হবে। একদিন বাদে জল দিলে সব থেকে ভালো হয়। চারদিকে 1 ইঞ্চের ডাকনি দিয়ে তার উপর যদি জল দিয়ে রাখেন 3 সপ্তাহ, একদম দারুণভাবে 3 সপ্তাহ মানে যদি রাখেন সেক্ষেত্রে খুবই ভালো হয়। তলার শাটারিং তখনই করবেন, আমরা সবসময় সাজেস্ট করি 14 দিনের পরে তো করতে যাবেনই না, অ্যাটলিস্ট 14 দিন, কিন্তু সবথেকে ভালো হয় যদি আপনি 21 দিন জিনিসটাকে রাখতে পারেন। এরপরের যে পার্টটা রয়েছে ফ্রেমওয়ার্ক এবং সেন্টারিংয়ের যে কাজগুলো রয়েছে, শাটারিং লেভেল সোজাসুজি তো আমরা আগেই বসিয়েছি, এবং সেটাকে দেখতে হবে যে আমাদের যাতে মিডিল পোর্শন যখন আমরা হাতে মশলাটা দিচ্ছি তখন মিডিল পোর্শনটা যাতে দিতে হয় এবং দুদিকে যাতে ঢাল থাকে। এইটাকে আমরা যেটা বাঙালি কথায় বলি পিঠটা, মানে একটু উঁচু, মাঝখানের পোর্শনটা একটু উঁচু থাকলে জলটা আমাদের ঠিক মতো জলটা কিন্তু ছড়িয়ে যাবে এবং ড্রেনেজ হয়ে বেরিয়ে যেতে পারে। আর যেটা আমাদের কংক্রিটের মিশ্রণ সেটা সাধারণত M20 অথবা M25 গ্রেড অনুপাত 1:1:1.5:3 এইটা কিন্তু মোটামুটি রয়েছে। মানে একটা সিমেন্ট এর সাথে কিন্তু আপনার 1.5 যখন বালি যাচ্ছে আর 3 কিন্তু স্টোন যাচ্ছে, সেইভাবে এবং খুব যাতে লিকুইড না হয় নির্দেশ মতো কিন্তু আপনাকে জলটা ইউজ করতে হবে, নাহলে মশলা খুব লিকুইড হলে কিন্তু মশলা কিন্তু জমাট বাঁধতে একটু বেশি টাইম লেগে যাবে এবং কতটা শক্ত হবে না। এবার এক্ষেত্রে কী হয়েছে যে ঢালাইটা কী করতে হবে,
এইটা কিন্তু কোনো গ্যাপ দেওয়া চলবে না। ধরুন আপনি ঢালাই করতে করতে 2 ঘন্টার গ্যাপ দিয়ে দিলেন, সেইভাবে করতে হবে, কন্টিনিউয়াস প্রসেসে কাজটা করে যেতে হবে এবং সমানভাবে ঢালটা রাখতে হবে যাতে জলটা ঠিক মতো নামে। আর আগেই তো আপনাদেরকে বলে দিয়েছি যেটা মোটামুটি 21 দিন আপনাদের রাখাটা খুবই দরকার। মানে ছাদের শাটারিংটা, সাইডের শাটারিংটা আপনি একদিন বাদে খুলে দিতে পারেন যাতে ঠিকমতো এয়ারটা সাইডের দিকে পাস হয়, কিন্তু মেইন শাটারিং কখনোই আপনারা 3 সপ্তাহ আগে খুলতে যাবেন না। আর ভীমের জায়গাগুলো চেষ্টা করবেন, ভীমের জায়গা আরও 1 সপ্তাহ যদি এক্সট্রা রাখেন সেটা আরও ভালো হয়। ঠিক আছে, এবার দেখতে হবে যে ওভারল্যাপিং। দেখে নিন এখানে যে রডগুলো রয়েছে, রডগুলোর ওভারল্যাপিং আছে। যখন জয়েন্টের পজিশান আসছে বিভিন্ন রুমের ভীম যাচ্ছে যেখান দিয়ে, সেখানে যাতে ঠিক মতো ওভারল্যাপিং হয়। আর ওভারল্যাপিংয়ের যে 2টো রড আছে, সেই রডের মাঝখানে যে আপনাদের যেটা আমরা গুটখা বলি, সিমেন্টের 1 ইঞ্চি পুরো হয়, সেইগুলো যদি থাকে তাহলে কী হবে, ওভারল্যাপিংটা ভালোভাবে 2টো রড মিশে যাবে। এবং ছাদের সাথে ব্যবহারের ক্ষেত্রে কী করতে হবে, ছাদের ক্ষেত্রেও দেখতে হবে যে ছাদের থেকে 1 ইঞ্চি উঁচু করে আপনার রডগুলো বসেছে কিনা, তাহলেই আপনার ঠিক মতো মশলাটা তলায়ও থাকবে এবং মশলাটা উপরেও থাকবে। মানে যে আমাদের মিক্সচার, কংক্রিটের মিক্সচারটা উপর নিচ সব জায়গায় সমানভাবে থাকবে, মাঝখানে রডগুলো থাকবে, আপনার ছাদ কোনো দিন কোনো ক্ষতি হবে না। নাহলে কী হবে, যদি নিচে যদি আপনারা প্রপারলি গুটখা ইউজ করে রডগুলো উঁচু করে না রাখেন, সেক্ষেত্রে কী হবে, আপনারা দেখবেন নিচের দিকে অনেক ছাদ করার পর নিচের দিকে কিন্তু শাটারিং যখন খোলা হয় তখন রডগুলো বেরিয়ে থাকে, যে জিনিসটা প্লাস্টারে যতই মেকআপ দিন কখনও কাস্টিংয়ের মতো কিন্তু আসবে। অতএব এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর শাটারিং করার পরে প্লাস্টিক দিয়ে যতটা খেয়াল রাখবেন মানে যাতে শাটারিংয়ের মধ্যে যে গ্যাপগুলো হয়, কাঠের গ্যাপ হতে পারে, বা অনেক সময় আপনি যখন প্লেট বসাচ্ছেন লোহার প্লেট, সেই ক্ষেত্রেও কিন্তু ওই গ্যাপগুলো অনেক সময় ফাঁকা থাকে, সেখানে কিন্তু অনেক সময় কোনো পাতলা কাঠ বা আমরা অনেক সময় ব্রাউন পেপার, ব্রাউন পেপারের কাগজ দিয়ে যাতে এই মিক্সচারটা যাতে তলায় পড়ে না যায়, নাহলে কী হবে, ঢেউ চলে আসবে আপনার ছাদে। এবং ঢালাইয়ের আগে অবশ্যই কংক্রিট ভালো করে পরীক্ষা করে নিন যে কংক্রিটটা ঠিকমতো আসছে কিনা। আর যারা কাজ করছে তাদেরও একটা সিস্টেমেটিক ওয়েতে রাখুন যাতে তারা ঠিকমতো প্রিকশন নিয়ে কাজ করে। একতলা ছাদের ক্ষেত্রে হয়তো সেভাবে দরকার আছে, যখন দোতলা বিল্ডিং হবে, বড়ো বিল্ডিং হবে, ট্রেনের মাধ্যমে তোলা হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের সেফটি কজগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবার কী কাজ আপনারা ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে করবেন না। প্রচণ্ড বৃষ্টি বা প্রচণ্ড গরমের সময় ছাদ ঢালাই সাধারণত করা উচিত না। প্রচণ্ড বৃষ্টিতে ছাদটা সেইভাবে সিমেন্টের ইয়েটা যেটা সিমেন্টের স্ট্রাকচার সে ঠিকমতো কামড়ে ধরবে না। আর কি খুব গরমে হলে কিন্তু হবে আপনাকে মশলা কিন্তু বারবার শুকিয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন মিডিয়াকার যে আমাদের যে মোটামুটি যে টেম্পারেচার, 30 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার সব থেকে ভালো। এবং যদি মেঘলা দিন হয় সেটা কিন্তু খুব বাজে হবে। এই জন্য চেষ্টা করবেন যে একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দিন দেখে ভালো করে ম্যাপিং করে নেবেন যে আজকে বৃষ্টি হবে কি হবে না, সেইভাবে কিন্তু আপনি আপনার কাজ করতে আসবেন। আর যেটা রয়েছে, নতুন যখন কংক্রিটটা করা হচ্ছে সেই সময় যারা কাজ করছে সেটা ঠিক আছে, কিন্তু কংক্রিটটা যখন ঢালাই হচ্ছে তখন যারা প্রফেশনাল মিস্ত্রি বাদ দিয়ে যারা কাজ করছেন তারা বাদ দিয়ে বেশি হাঁটাচলা কিন্তু ওর উপর দিয়ে করা যাবে না। এবার কিছু যে জিনিস একদম ফলো করতেই হবে, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের নকশা অনুসরণ করতে হবে, যিনি কন্ট্রাক্টর তিনি অভিজ্ঞ কিনা সেটা খেয়াল রাখতে হবে, যারা কাজ করছে তারা এক্সপিরিয়েন্স মিস্ত্রি কিনা সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবার যখন আপনি মিক্সচারটা তৈরি করছেন কংক্রিটের মিক্সচারটা, সেক্ষেত্রে কিন্তু ওয়াটার প্রুফিং কেমিক্যাল, যেটা আমরা শিখার কেমিক্যাল আছে বিভিন্ন জায়গায়, সিমেন্টটাকে আরও বেশি আটকে রাখার মতো অবশ্যই ইউজ করতে হবে, তাতে কি জিনিসটা আরও সুন্দর হবে। অতএব ছাদের ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছু নিয়মাবলী আপনাদেরকে বলে দিলাম। আর একবার আপনাদেরকে বলে দিই, অবশ্যই দেখবেন ঠিক মতো রডগুলো বাঁধা হয়েছে কিনা, রডের ল্যাপিং ঠিক আছে কিনা। এই ছাদটার ক্ষেত্রে কিন্তু রডের ল্যাপিংও ঠিক আছে এবং এক্ষেত্রে কিন্তু দেখুন 4 ইঞ্চি গ্যাপে কিন্তু রডগুলো বসেছে। যেখানে আপনার জয়েন্টগুলো আছে ঠিক সেই জয়েন্টের পাশের প্রত্যেকটা ওদিকে কিন্তু পুরো ল্যাপিং রয়েছে। এবং যেখানে দেখুন ভীমগুলো এসে অন্য ভীমের সাথে এন্ডে টাচ করছে, সেক্ষেত্রে কিন্তু একটা এল রয়েছে। তাতে কী হয়েছে, পুরো টানটা কিন্তু ভীমের উপর দিয়ে যাবে, উপর দিয়ে ছাদটা থাকতে হবে। এবার যে বলতে পারেন যে ছাদের ক্ষেত্রে
কতটা পুরু হলে ছাদ ভালো হয়। একদম উপরের যে ছাদটা আমরা সবসময় সাজেস্ট করবো আপনারা 5 ইঞ্চি ছাদ করুন। এবার ভিতরের যদি বহুতল বিল্ডিং হয়, ভিতরেরগুলোর থেকে আপনি 4 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি রাখতে পারেন। 4 ইঞ্চি রাখলেও সেক্ষেত্রে ক্ষতি হয়। থিকনেস, ছাদের থিকনেসের কথা বলছি। আর যিনি সবথেকে ভালো, আপনার যিনি ইঞ্জিনিয়ার, তিনি আপনাকে ঠিক মতো প্রপারলি গাইড করবেন। আপনার যিনি হেড মিস্ত্রি বা কন্ট্রাক্টর আছেন, তিনিও কিন্তু আপনাকে প্রপারভাবে গাইড করতে পারবেন কি করতে হবে এবং কি করবেন না। স্টেয়ার্সের ধাপগুলো দেখছেন একদম সুন্দরভাবে। এখানে কিন্তু কাস্টিংটা খুব ভালো হচ্ছে এবং খুব সুন্দরভাবে কিন্তু কাজটা এগিয়ে গেছে। অতএব এই জিনিসগুলো দিকে আপনাদের কিন্তু খুব ভালোভাবে কিন্তু যদি খেয়াল করেন, আপনার ছাদটা একদিকে যেমন ভালো হবে, এইটার ক্ষেত্রে দেখুন ছাদটা যেভাবে হয়েছে দুদিকে কিন্তু ঢালটা খুব সুন্দর হবে। এবার অনেক সময় আপনাদের মনে হতে পারে এই কাজগুলো তো অনেক হেডেক ফুল কাজ, প্রচুর লোক জোগাড় করতে হয়। হ্যাঁ, এই জন্যই আপনাদের কোনো অভিজ্ঞ কন্ট্রাক্টর লাগে বা ভালো অভিজ্ঞ মিস্ত্রি আছে যারা লাগে, যারা ঠিকমতো লেবার সাপ্লাই দিয়ে দায়িত্বের মাধ্যমে কাজ করে দেয়, তাদের সঙ্গে আপনাদেরকে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। এই ক্ষেত্রে আমাদের এই কাজটা হয়েছে প্রায় 1550 স্কোয়ার ফিটের ছাদ। এবার আপনাদের যদি আমাদের হেল্পের দরকার হয়, অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমাদের নাম্বার হচ্ছে 8583819122। আমাদের নাম্বার 8583819122। আমাদের যে অনগোয়িং ওয়েবসাইটটা আসছে সেটা হচ্ছে গিয়ে roofwhite.com। দেখুন ছাদটা একদম কমপ্লিটের পজিশনে হয়ে গেছে। আপনাদের সাথে একদম ছাদ নিয়ে দারুণভাবে আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলাম। সবাই ভালো থাকুন, সবার দিন ভালো কাটুক। হ্যাভ এ নাইস ডে, বাই।